আচ্ছা রাসেল, যে কথাটা ছিলাম যে রাসেল হচ্ছে বলতেছিল কাদের মেডিকেলে আসা উচিত, হ্যাঁ সেটা এটা কেন বলতেছিলাম যে মানে হল লাইফ খারাপ বা ভালো যায় কিনা বা মন খারাপ থাকে কিনা এই নিয়েই বলতেছিলাম। তো আমি বলতেছিলাম যে যাদের মেডিকেলের প্রতি মানে একটা আগ্রহ আছে, অ্যাফিনিটি আছে, তারা যদি হলে মানে মেডিকেলে আসে তারা কখনো বোর্ড ফিল করবে না, আমি মনে করি আর কি। তাই আমার কখনো এরকম মনে হয় নাই যে আমি মানে ভালো লাগতেছে না মেডিকেলে কেন আসলাম, এত কষ্ট। আমার মনে হচ্ছে যে না, এর থেকে সুন্দর কারিকুলাম বাংলাদেশে নাই, এত সুন্দর গোছানো লাইফও নাই, স্ট্রাকচার্ড আইটেম, এত সুন্দর পড়াশোনা। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমার কাছে দিস ইজ দ্য বেস্ট। তাহলে মানে কেন মনে হইলো যে এটা যাদের প্যাশনেট তাদের আসা উচিত, বা তাহলে যারা প্যাশনেট না তারা এসে পড়লে কেমন হয় যায় জিনিসটা? ব্যাপারটা হচ্ছে কি যে যদি আপনি এখানে আসেন, এত কষ্ট করে পড়াশোনা করবেন 6 বছর, এরপর যদি আপনাকে সুইচ করতে হয় অন্য কোথাও, আপনার প্যাশন না থাকলে আপনি এত বছর এই যে 6 বছর পড়াশোনা, এরপরে আবার পোস্ট গ্রাজুয়েশন করা, অ্যাটলিস্ট 10-12 বছর। 10-12 বছর, হ্যাঁ। তো যদি প্যাশন না থাকে এই সময় লম্বা সময় টিকে থাকা আসলেই কষ্টকর, এবং এই জন্যই কিন্তু মেডিকেল স্টুডেন্টদের আত্মহত্যা বা এই ধরনের জিনিসগুলোর মানে মানসিক ভারসাম্যহীনতা এই জিনিসগুলো খুব বেশি, কারণ তারা আমার মনে হয় যে প্যাশন ছাড়াই আসে। তখন এরপরে যখন ক্যাডার সুইচ করতে হয় না, তখন মনে হয় যে কি করলাম এতদিন, যদি আমি 4 বছর ভার্সিটিতে পড়তাম। রিসেন্ট টাইমে এই কথাটাই হয়েছে রাসেলের সাথে, যেটা হচ্ছে মেডিকেল থেকে সম্ভবত ফরেন ক্যাডারে ভালো। এটা এক্সেপশনাল, এটা হয়তো উনি চাইতো বা হয়ে গেছে কিনা। হ্যাঁ, উনি ফরেনের প্রতি একদম মানে ডেডিকেটেড ছিল। উনি 43 তে অ্যাডমিনে 15তম হয়েছিল, তো উনি অ্যাডমিনে যায় না, শুধু ফরেনে যাওয়ার জন্য। সো ওনার ডেডিকেশন ডেফিনেটলি উনি আলাদা জিনিস। মানে ওরা হয়তো মেডিকেলে এসে বুঝছে যে আমার সুইচ করা উচিত। হ্যাঁ, এরকম কিছু। সো বেশ ভালো। আর এমনিতে যদি মেডিকেলের স্ট্রাকচারটা বলিস পড়াশোনার ক্ষেত্রে, হয়তো অনেকে জানেন আপনারা আইটেম প্রফ এগুলো, তো তুই একটু ডিটেইলসে ব্রেকডাউন কর খুব ইজিলি, যে যেন যারা প্রথম আসবে বা মেডিকেল নিয়ে যতটুকু জানার আগ্রহ তারা খুব বুঝবে। আমি যদি বলি একটা বই ধরেন আমাদের বায়োলজি, একদিন কোষ পড়লাম, কোষের ভিতরে কি আছে এসব পড়লাম, এরকম করে যদি একটা পুরো বই হয়, তো এরকম যদি 20টা চ্যাপ্টার থাকে, আমাদের এই 20টা চ্যাপ্টার মিলে একটা কার্ড যদি হয়, হ্যাঁ, তাহলে 20টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার একদিন করে পড়াই দেয় টিচার, এবং পরের দিন হচ্ছে পড়া ধরে আর কি। আচ্ছা। সো এই যে পড়া ধরা ভাইভা, এটাকে আমরা হচ্ছে আইটেম বলি আর কি। এটা কি ওই দাঁড়াও বলো এরকম কিছু নাকি ডেকে ওই মানে প্রফেশনাল ভাইভা আর কি? প্রফেশনাল ভাইভা, হ্যাঁ। বাট প্রফেশনাল ড্রেস আপও লাগে? না, অ্যাপ্রন থাকলে তো আমাদের ক্যাজুয়াল যেটা থাকে কভার আপ হয়ে যায়। আর মেডিকেল স্টুডেন্টদের একটু ফর্মাল ড্রেস আপ করতে হয়, আমি এটা খুবই মেইনটেইন করি। আর ভিতরে শার্ট পরলে এমনিতে সব ফর্মাল হয়ে যায়, ফর্মাল বাইরে অ্যাপ্রন, সো এভরিথিং ইজ ফর্মাল। ওকে, দেন আইটেম 2। আইটেমের পরে যখন আইটেমগুলো হয়ে গেল, আইটেম হয়ে যাওয়ার পরে একটা কার্ড হয়, কার্ড পরীক্ষার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত হয়। ফোর্থ ইয়ারে উঠে গেলে কার্ড উঠে যায়। তারপরে হচ্ছে কার্ডগুলো যখন আবার হয়, এই কার্ডগুলো কি অনেকগুলো চ্যাপ্টার মিলে একটা? হ্যাঁ, ওই যে 20টা আইটেম পড়লে হবে, 20টা আইটেম মিলে একটা কার্ড হবে। আচ্ছা, এরকম কয়টা কার্ড হয়, মানে কয়টা সাবজেক্ট? অন্তত 2টা কার্ড, দুইটা কার্ড হইলে সেই সাবজেক্টের একটা টার্ম হবে। ও আচ্ছা, হ্যাঁ, এইরকম 2টা বা 3টা টার্ম থাকে বছর ভেদে। তো এই 3টা টার্ম শেষে প্রফ হয়। ওকে, প্রফ দিলে আমরা হচ্ছে ওই ফেজটা পার করে ফেলি। ওই ফেজ বলতে ওই ইয়ারটা? হ্যাঁ। তার মানে তোর ফোর্থ ইয়ারে আস্তে আস্তে তোকে 3টা প্রফ দেওয়া লাগছে? না, মানে ব্যাপারটা হচ্ছে ফেজ, আমাদের ফেজ হচ্ছে ফার্স্ট ফেজ হচ্ছে 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। আচ্ছা। সেকেন্ড ফেজ 1 বছর। ওকে। আর থার্ড ফেজ হচ্ছে 1 বছর। আমার এখন পর্যন্ত 3.5 বছর চলতেছে। সো তুই দুইটা দিয়ে আসছিস? 2টা প্রফ দিয়ে আসছিস। এই প্রফের রেজাল্টটা তো মনে হয় একদম পুরো মানে মেডিকেল ওয়াইজ হয়? হ্যাঁ, মানে না, ঢাকা ইউনিভার্সিটি ওয়াইজ হয়। যেমন আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সম্ভবত 57 থেকে 60টার মতো মেডিকেল মনে আছে, প্রাইভেট পাবলিক সব। হ্যাঁ, আমি এক্সাক্ট জানি না, ভুলে গেছি। তো এই মেডিকেলগুলো একসাথে পরীক্ষা হয়, একই ডেটে পরীক্ষা হয়, তো একসাথে রেজাল্টও হয়। বুঝতে পারছি, খুবই ভালো। তো সবথেকে হেক্টিক লাগে কোনটা, এই প্রফের আগে মুহূর্ত? প্রফের আগে মুহূর্ত ডেফিনেটলি। আইটেমটা তো মোটামুটি রেগুলার, মানে ডে টু বেস হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায় যে পড়তে হবে। এটা যেহেতু প্রতিদিন হয়, অবশ্যই চলে আসে। ওকে। কিন্তু প্রফের আগে হয় কি যে দেখা গেছে এই মোটামোটা সিলেবাস, সময় অনেক কম থাকে, শেষ করতে দেখা গেছে যে অনেক প্যারা খাওয়া লাগে। আমি এখানে একটা মানে মেমরি বলতে চাই। ফার্স্ট প্রফ দেওয়ার সময় আমি একটা পোস্ট করছিলাম যে অনেক দিন বিকাল দেখি না। এটা আসলে কষ্ট থেকে বলছিলাম আর কি, আসলে সত্য যে একটা অনেক দিন আসলে কতদিন
ফার্স্ট প্রফ অ্যাটলিস্ট তো 2 মাস হয়। মানে 2 মাস তুই বিকাল দেখিস নাই? মানে অ্যাটলিস্ট দেখি নাই। তো এই কারণে একটু হেক্টিক। আমরা খুবই এটা বলি যে একটা প্রফ জীবন থেকে 5-10 বছর আয়ু নিয়ে চলে যায়, এরকম একটা কথা আমরা বলি। এবং এই 2 মাস বের না হওয়ার জন্য মানে আপনাকে কি পরিমাণ প্যাশনেট থাকতে হবে। হ্যাঁ, এই জন্যই বলি যে ডেডিকেশন ছাড়া আসলে না মজাটা পাওয়া যাবে না। বুঝতে পারছি। সো ওভারঅল মেডিকেল কারিকুলাম তো সেম পুরো বাংলাদেশে? পুরো বাংলাদেশে সেম। এই বাকি মেডিকেলগুলো কি এই সেম টাইমে প্রফ হয়? সেম পুরো বাংলাদেশে মোটামুটি 5-10 দিন আগে, যেমন হচ্ছে এখানে বাংলাদেশে মানে 4টা মেডিকেল ইউনিভার্সিটি আছে। মেডিকেল ইউনিভার্সিটি যেমন একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, এটা এখনো ঢাকা মেডিকেল ইউনিভার্সিটি হয় নাই। আচ্ছা, সামনে হইতে পারে। বাকিগুলো মেডিকেল ইউনিভার্সিটি আকার আছে, যেমন হচ্ছে চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। তো এরকম করে আর কি ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে আর কি। তো ইউনিভার্সিটি ওয়াইজ যখন রুটিন দেয় সেভাবে প্রফগুলো হয়। এইটা হচ্ছে বিষয়। তো সকাল হয়ে যাচ্ছে, আমাদের যে প্ল্যানটা ছিল সেটা বলি যে আমাদের প্ল্যান ছিল আজকে শুক্রবার ছাড়া রাসেলকে পাওয়া যায় না আর সেভাবে হয় না। তো শুক্রবারই আমরা একটা দিন যেখানে আমরা একটু বের টের হই। আর আজকে আমাদের সকালের প্ল্যানটা ছিল এমন যে আমরা হচ্ছে রমনার দিকে যাব, আমরা একটা ছোটোখাটো একটা ম্যারাথন দিব। তো সকালের যে মর্নিং ওয়াক বা সকালের যে ব্রেকফাস্ট, সকালের যে একটা হেলদি রুটিন, একটা হেলদি লাইফ সাইকেল মেনটেন করা, পুরোটাই রাসেলের থেকে ইন্সপায়ার্ড হওয়া। আর আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা এটা থেকে একটু দূরে, এটা থেকে আসলেই দূরে। আমি জানি না আপনি করিডোরে কয়জনকে দেখতে পাইছেন, যদিও আজকে শুক্রবার মেডিকেল স্টুডেন্ট হিসেবে তার এনাফ রেস্ট নেওয়ার একটা আছে, রিজন আছে। কিন্তু আমি আমার ব্যাপারে বলি ভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে যে হেলদি ব্রেকফাস্টটা একদমই নাই আমাদের। ওই আমি 10টায় ক্লাস, কোনো রকম উঠে 9টা 9:30টার দিকে উঠে ওই ইনাফ টাইম পাওয়া যায় কিন্তু, তো 7:20-এর মতো না। তো আমরা চাইলে একটা সুন্দর একটা ব্রেকফাস্ট করে ক্লাসটা অ্যাটেন্ড করি, কিন্তু না, 10টা পারলে 10:05-এ উঠি বা 9টা 9:30টায় উঠি, দিয়ে না খেয়ে খালি পেটে আমি যাই। আর এই যে সকালে না খাওয়াটা কি পরিমাণ অ্যাসিডিক একটা বিষয় হবে। এটাতে খুবই খারাপ। এটা হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে, তো এটা খুবই পেইনফুল জিনিস। তো আর হেলদি ব্রেকফাস্ট মানে কিন্তু আপনার একটা গুড ডে, এটা একটা বিষয়। তো এরকম ব্রেকফাস্ট না করে আবার ওই দুপুরের এক জায়গায় খাইলাম, মানে আরেকবার যদি না খেলাম আবার অন্য কোথাও খাইলাম, এরকম একটা বিষয়। আর রাতে আবার একটা মানে মোটামুটি বলতে পারেন যে আনস্ট্রাকচার্ড, কোনো রকমের একটা স্কেডিউলের মধ্যে নাই, এরকম একটা রুটিন চলে। সো এটা হচ্ছে একটা বিষয় যে কোনো রকম প্ল্যান্ড না। তো এত ব্যস্ততার মধ্যে রাসেল ট্রাই করে যে সকালে এক্স্যাক্ট টাইমে ওঠার, নাস্তা মানে ব্রেকফাস্টটা করার, দেন আবার টাইম টু টাইম। তাহলে তোর ঘুম আসলে কতক্ষণ হয়? তুই 2:30-2টা পর্যন্ত পড়লে আবার 5টার দিকে উঠলে তো খুব কম ঘুমানো হয়। আমি হচ্ছে যে যেটা করি, আইটেম পড়া হয়ে গেলে ঘুমায় যাই। ঘুম থেকে 5টায় উঠি, 5টায় উঠে আবার একটু আইটেম পড়তে হয়। তো আইটেম পড়ে বা যদি সময় পাইলাম পড়লাম, অথবা কলেজ যেতে হয়। কলেজে লেকচারে আমাদের পড়ার খুব একটা রীতি আছে যে লেকচার চলতেছে আমরা পিছনে পড়তেছি। আর একটা কথা আমরা খুব বলি যে আমরা হচ্ছে ক্লাস ফাঁকি দেই বেশি পড়ার জন্য আর কি। এগুলা চলে। দেখা গেছে অনেক সময় লেকচার যাওয়া হয় না শুধু পড়ার চাপের জন্য, কারণ আইটেমটা ক্লিয়ার করতে হবে। তারপরে হয় কি যে এই যে এসে কলেজ থেকে এসে আড়াইটার পর একটা শর্ট ন্যাপ নিয়ে পড়তে বসতে হয় আর কি। আমি চিন্তা করতেছি যারা অ্যাটলিস্ট একটা বা দুটো টিউশনে করায়, একটু দূরে গেলে তো দুটো করাই আসতে লাগে, বা আমি এত কষ্ট করে দূরে যাচ্ছি একটা টিউশন করায় আসলাম, অনেকে হয়তো দুটোও করায় বা তিনটাও হয়তো পার হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডমিশন পিরিয়ডগুলোতে অনেকে অ্যাডমিশনে হয়। তো তোর কাছে কি মনে হয়, তুই যদি এটা ফেস করিস না, তারা কিভাবে ম্যানেজ করে এই আইটেম, 2টা টিউশন? একটা জিনিস হচ্ছে কি যে আমি মনে করি ডিএমসি যারা আসে খুবই এক্সট্রাঅর্ডিনারি, তাদের মধ্যে কিছু না কিছু আছে যার জন্য তারা সেখানে আসে এবং খুব সুন্দরভাবে তারা হ্যান্ডেল করে ফেলে এত হেক্টিক প্রেশারের মধ্যে। তারা এত সুন্দর মানে মেনটেন করে, আমরা নিজেরা মুগ্ধ হয়ে থাকি। 3-4টা টিউশন করায়, দেখা গেছে অনেকে বিয়ে শাদী করে ফেলতেছে। এটা বেশ একটা ভালো বিয়ে শাদী নিয়ে আইডিওলজি আছে রাসেলের, এটা নিয়ে একটা আলাদা একটা কনসেপ্ট আছে যেটা আমরা বলি যে আমাদের বাংলাদেশে এটা মানে অ্যাপ্লাই করা খুবই টাফ হয়ে যাবে আমাদের সোশ্যাল কনটেক্সটে। তো এটা নিয়ে আমরা একদিন বসবো, বিয়ে শাদী নিয়ে, আমরা আমাদের লাইফ চেঞ্জিংয়ের ব্যাপার নিয়েও কথা বলবো, বিশেষ করে আমাদের টিনেজে আমাদের কিছু স্টুডেন্টরা আমরা যারা আছি, তো তাদের ক্ষেত্রে একটা অনেক প্রবলেম আছে, ম্যাস্টারবেশন থেকে শুরু করে অনেক বিষয় নিয়ে আমরা এগুলো নিয়ে কথা বলবো ধীরে ধীরে। তো রাসেলের পুরো এটা একটা তার একটা
ইয়াতে সাজাবে এটা যে কখন কি বলবে, ও ওগুলো নিয়ে লেখালেখি করছে। ওর একটা পেজও আছে ফেসবুকে, স্বাস্থ্য ভাবনা। তো স্বাস্থ্য ভাবনা ফেসবুক পেজ আছে, ওখানেও ডেইলি হেলথ টিপসগুলো দেয়। তো যেমন রাসেলের কথা অনুযায়ী, বা রাসেল যেটা ফাইন্ড আউট করছে যে ব্রয়লার মুরগি খাওয়া যাবে না, এবং এটা খেলে মৃত্যু ঝুঁকি অনেক 23% বা এরকম কিছু বেড়ে যায়। তো রাসেল তখন থেকে এখানে হচ্ছে যে একটা জিনিস বলি, এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী আর কি, সো একটু বেশি সচেতন হওয়া উচিত আমাদের। সো রাসেল এটা আমাদেরকে অলরেডি বলছে। ও তুমি মনে হয় ক্যান্টিনে এটা অ্যাভয়েড করিস, তাহলে মাছ, ডিম বা গরুর মাংস কিংবা খাসি এসব দিয়ে তাহলে লাস্ট কবে মুরগির মাংস খাইছিলি? লাস্ট মুরগির মাংস খাইছি সম্ভবত গত শুক্রবারে, যখন যখন আড্ডা দিই, হ্যাঁ, তখন ওই কাবাবের সাথে আমরা কাবাব খাইছিলাম গত শুক্রবার, তো ওইটাই লাস্ট ছিল। তো বেশ ভালো। তো আমরা এখন মুভ করি, আমরা যদি রমনার দিকে যাই তাহলে আমাদের এখন উঠা উচিত। আর কিছু দেখার আছে তোর হল লাইফে? আমাদের মনে হয় দেখানোর জন্য ওই পুকুরটা বাদ পড়ছে। হ্যাঁ, পুকুরটাতে যদিও আমরা গোসল করি না, কিন্তু পুকুর যেহেতু আছে আপনাদেরকে দেখানো হবে।